রবীন্দ্রনাথ হঠাৎ করে আসেন, নাচে জন্ম নাচে মৃত্যু আশেপাশে, এই যে বিষয়টা, এইটা বয়সের সঙ্গে সঙ্গে। তাই রবীন্দ্রনাথকে নিয়ে ইমোশন কাজ করে সারা পৃথিবীর মানুষের, কিন্তু সেটাকে তুমি কোনো ডেমোগ্রাফিকে ফেলতে পারবে না। সত্যি ভাবনা কাহারে বলে, সত্যি রে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো। যে কোনো দেশে, যে কোনো বয়সে, যে কোনো পিরিয়ডে এই প্রশ্নটা থেকে যাবে যে ভালোবাসা কারে কয়। আজ আমরা পেয়ে গেছি বিশেষ দুই ব্যক্তিত্বকে, যাদের সম্পর্কে যতই বলবো ততই কমই হবে। পেয়ে গেছি শিরিন্দি এবং সৌমকদাকে। দুইজনই সঙ্গীত শিল্পী, দুইজনই না, একজন অভিনয় করেন, তার সঙ্গে অ্যাঙ্কারিং করেন, আর যে তার সম্পর্কে যতটাই বলি কম হয়ে যাবে। এবং আমার পাশে শিক্ষিকাও বসে রয়েছে, তাই একটু ভয়ও লাগছে। তাই শিক্ষিকাকে দিয়ে শুরু করি। কেমন আছো বলো? একদম, আমাকে যখনই কেউ প্রশ্ন করে যে আমি কেমন আছি, আমি একটাই উত্তর দিই, চাঙ্গা। একদম। আর সৌমকদা? বাংলা একটা কথা আছে না, কেটে যাচ্ছে রক্ত পড়ছে না, তাই চলছে, ভালো আছে। আজকে তো আমাদের আড্ডা হবেই, কিন্তু তার পিছনে রয়েছে একটা বিশেষ কারণ। সেই বিশেষ কারণটা যদি তোমরা দর্শককে বলতে। আচ্ছা, আগামী শুক্রবার মানে 29শে আগস্ট আইসিসিআর হলে অনুষ্ঠিত হতে চলেছে আমার প্রথম একক সন্ধ্যা সকল তারার মাঝে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব সেই সমস্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের যাদের হাত ধরে রবীন্দ্রনাথের গান একসময় জনমুখী হয়েছিল, মানে যাদের গান শুনে আমার রবীন্দ্রসঙ্গীতের প্রেমে পড়া। আগামী 29শে আগস্ট আইসিসিআর হলে সন্ধ্যে 6:30টায়। আর সৌমকদা? এই অনুষ্ঠানে আমি সঞ্চালনার দায়িত্বে আছি, মানে শিরিন যখন হাঁপিয়ে যাবে তখন আমাকে স্টেজে ঠেলে তুলে দেওয়া হবে, যাই বলো যাও না। বাট জোকস এ পার্ট, আমরা একটা এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা করছি, যেখানে গান ধরো 10টা গান পরপর তুমি শুনে যেতেই পারো, কিন্তু কোন গানের পর কোন গান আসছে তার মধ্যে যে একটা ফাঁক তৈরি হয়েছে। দেখো, গুড এক্সপিরিয়েন্স বা গুড মিউজিক ইজ অ্যাবাউট সাউন্ড অ্যান্ড সাইলেন্স। তো সেই সাইলেন্সের মধ্যেও কিছু সাউন্ড আমার থাকবে, আবার আমার সাউন্ডের মধ্যেও কিছু সাইলেন্স, তার মধ্যে কিছু সাইলেন্স, মানে এসব মিলেমিশে একটা ব্যাপার হচ্ছে আর কি। কথা আর গান, এই দুটো আমাদের ভোকাল কর্ডের দুরকম ব্যবহার, একটা আমাদের সিঙ্গিং ভয়েস, একটা আমাদের টকিং ভয়েস। সিঙ্গিং ভয়েস ওনার, টকিং ভয়েস আমার, এই হচ্ছে বিষয়। বিশেষ কোন কোন গান যদি শোনা যাবে একটু বলতে। না, সেটা জানতে গেলে কিন্তু আসতে হবে আমাদের অনুষ্ঠানে। তবে 7 জন যে শিল্পী যাদের গান আমরা গাইবো, মানে রবীন্দ্রসঙ্গীতই, কিন্তু যাদের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল এই গানগুলো, সেই সমস্ত শিল্পীদের নামগুলো বলছি। মানে 7 জন তারা হলেন হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, সাগর সেন, চিন্ময় চট্টোপাধ্যায়, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুমিত্রা সেন। এই 7 জন তারাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান। রবীন্দ্রনাথকে নিয়ে অনুষ্ঠান, এবং আমাদের সঙ্গে ছোট থেকেই রবীন্দ্রনাথ অতপ্রতভাবে জড়িয়ে। যদি স্কুল লাইফে রবীন্দ্রনাথের কিছু স্মৃতি যদি বলতে। না, আমার সঙ্গে তো রবীন্দ্রনাথ ঠাকুরের কখনো দেখা হয়নি, তাই কোনো স্মৃতি নেই। আচ্ছা, রবীন্দ্রনাথ একটা জিনিস যেটা আমি অনুভব করি, যে আমি যখন ছোট ছিলাম তখন যেভাবে রবীন্দ্রসঙ্গীত গাইতাম আর এখন যেভাবে গাই, তার মধ্যে আকাশ পাতাল একটা তফাৎ। তার কারণ হচ্ছে তখন শুধু সুরটা মানে আমাদেরকে বেশি আকর্ষণ করত। এখন যেমন সুর, তার সঙ্গে কথার মেলবন্ধন, অনুভব, এই সমস্ত কিছু মিলেমিশে আমরা এখন একটা গানকে একটা এক্সপেরিয়েন্স করে গানটা গাই বা গানটা শুনি। ফলে রবীন্দ্রনাথকে যেভাবে আমরা ছোটবেলায় পেয়েছি এবং এখন যেভাবে পাই, সেটার মধ্যে কিন্তু একটা বিস্তর একটা ফারাক রয়েছে। আর সৌমকদা? তোমায় আমি একটা গানের উদাহরণ দিয়ে বলি। ধরো মমচিত্তে ছোটবেলায় আমরা সবাই নাচ শিখেছি। মমচিত্তে ঘুরে ঘুরে সুন্দর নাচ করা যায়, মেয়েরা বেশ হাতে ফুল, কপালে খোঁপায় ফুল, আর ছেলেরা বেশ ধুতি পাঞ্জাবি পরে বিভিন্নভাবে আমরা নেচেছি। যত বড় হয়েছি, গানের কি বক্তব্য সেটা বুঝতে পেরেছি, এবং এটা হঠাৎ করে স্ট্রাইক করে। মানে রবীন্দ্রনাথ হঠাৎ করে আসেন। বড় হলাম যখন বুঝতে পারলাম যে তিনি আসলে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি নিয়ে কথা বলছেন, যে এই পৃথিবীতে
আলো অন্ধকার, ভালো খারাপ, উঁচু নিচু সব একসঙ্গে সহাবস্থান করে। শুধু সহাবস্থান করেন না, এটা একটা নৃত্য, ইটস আ হারমোনি। নাচে জন্ম, নাচে মৃত্যু আশেপাশে, এই যে বিষয়টা, এইটা বয়সের সঙ্গে সঙ্গে। তাই এটা আমার, কবিতাটা কার আমার মনে পড়ছে না এই মুহূর্তে, কিন্তু খুবই বিখ্যাত একটি লাইন, যে যার যেখানে যত বয়স তার রবি ঠাকুরেরও সেখানে তত বয়স। আমার একদম মনে পড়ছে না, হয়তো এটা শ্রীজাতর লেখা, আই ডোন্ট ওয়ান্ট টু কোট অন দ্যাট, বাট মানে বিভৎস এই যে থটটা, যে যার যেখানে যত বয়স তার রবি ঠাকুরেরও সেখানে তত বয়স। ঠিক আছে সমকদা, তুমি তো দিল্লিতে বেশ কিছু বছর কাটিয়েছো, সেখানে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথকে নিয়ে মানুষের, নন বেঙ্গলিদের মধ্যে বিশেষ করে কোন কেমন ইমোশন কাজ করে বা কিছু? রবীন্দ্রনাথকে নিয়ে ইমোশন কাজ করে সারা পৃথিবীর মানুষের, কিন্তু সেটাকে তুমি কোনো ডেমোগ্রাফিকে ফেলতে পারবে না। কারণ যার ওই নেশাটা লেগেছে সে বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায়, যেমন ধরো তুমি একটা ভিডিও দেখছিলাম যে একজন বিদেশিনী, তিনি সঙ্গীত নিয়ে পড়াশুনো করছেন, কিন্তু সে অন্য একটা দেশে থাকে, অন্য মহাদেশে থাকে, তার ভাষা আলাদা, কিন্তু সে রবীন্দ্রনাথের গান গাইছে, একটু ভাঙা বাংলায়, বাট বাইক গাইছে। তবে এর সঙ্গে তুমি একটা পপুলেশনকে ইকুয়েট করতে পারবে না। তবে আমি এটুকু বলতে পারি যে সাহিত্যের এটা একটা জোর, শুধু রবীন্দ্রনাথ নন, পৃথিবীতে যারা বড় বড় সাহিত্যিক, কিংবদন্তি সাহিত্যিক হয়েছে, তাদের এটা জোর যে স্থান কাল নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের লেখা বা তাদের কাজের সঙ্গে মানুষের অন্তরঙ্গ হওয়ার একটা সুযোগ তৈরি হয়। এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে হয়, এটা শেক্সপিয়ারের ক্ষেত্রে হয়। ওনার 600 বছর, 400 450 বছর, তারপরেও উনি এতটা রেলেভেন্ট। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই। আমরা 200 বছরের দিকে এগোচ্ছি, 300 বছর পরেও উনি যা বলে গেছেন যে ভাব, সেই ভাব, আমি যে গানটার উদাহরণ দিলাম, যে নাচে জন্ম নাচে মৃত্যু পাশে পাশে, এই বিষয়টা তো পরিবর্তন হবে না। যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন এর কোনো পরিবর্তন নেই, তো ওনারও কোনো পরিবর্তন নেই, বা ওনারও প্রাসঙ্গিকতা হারিয়ে যাচ্ছে না, তাই না? এই হচ্ছে বিষয়। তোমার কাছেও একই প্রশ্ন করো। আচ্ছা, আমি দিল্লিতেও অনেক অনুষ্ঠান করেছি। মানে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন গত বছর আমি এবং শ্রাবণীদি আমরা গিয়েছিলাম নাইজেরিয়ার লাগোস শহরে। সেখানে কিন্তু আমরা রবীন্দ্রনাথের গান গেয়ে এসেছি। মানে সেখানে অনেক নাইজেরিয়ান, তারা কিন্তু লোকাল যারা, তারাও কিন্তু সেখানে এসেছিলেন। তো একজন এরকম আমার মনে আছে, যার মানে আমাদের গান খুব ভালো লেগেছিল। তো আমি জিজ্ঞাসা করলাম যে উনি কি গান বুঝতে পেরেছেন কিনা, কিন্তু গানটা বুঝতে না পারলেও সেই গানের যে ভাব বা সুর, এই সমস্ত কিছু কিন্তু তাদের কোথাও না কোথাও কিন্তু একটা নাড়া দিয়েছে। এটাও যেরকম একটা গুরুত্বপূর্ণ কথা যে মানে আমি বলবো শিল্পের কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, হ্যাঁ, কোনো পার্টিকুলার কোনো মানে ভাষা হয় না। মানে তুমি যে কোনো ভাষার গানই তুমি শুনতে পারো এবং অনুভব করতে পারো। আরেকটা কথা আমি বলবো যে এই সমস্ত মানে বাংলার বাইরে গেলে কিন্তু রবীন্দ্রনাথ কতটা আমাদের মধ্যে রয়েছে সেটা আরো বেশি ভাবে কিন্তু অনুভব করি। কারণ সেখানে গিয়ে আমরা এখানে সারাক্ষণ আমরা মানে বলতে বাধ্য হচ্ছি, মানে বিভিন্ন মঞ্চতে প্রতিদিনই আমরা অনেক অনেক অনুষ্ঠান পাই, কিন্তু বাইরে গেলে কিন্তু সেখানে তারা তাকিয়ে থাকে যে উইকেন্ডটা কখন আসবে এবং একটা বাংলা একটা অনুষ্ঠান হবে। ফলে তাদের কাছে কিন্তু আরো কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু আরো কাছের। সমকদা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। আজকের দিনে তো রবীন্দ্রসঙ্গীত এবং র্যাপ মিউজিক, বিভিন্ন রকম মিউজিক একটা সংমিশ্রণ দেখা যাচ্ছে, তো সেটাকে তুমি কিভাবে দেখছো? আমার ভালোই লাগে। মানে দেখো, বিষয়টা হচ্ছে যে গানের তো একটা আত্মা থাকে, সেইটা যাতে নষ্ট না হয়, সেটা যে কোনো ক্ষেত্রে, সেটা শুধু রবীন্দ্রসঙ্গীত নয়। যারা পুরোনো গানকে নতুনভাবে তৈরি করছেন তারাও এটা নিশ্চয়ই মাথায় রাখেন, এবং যারা মৌলিক গান করছেন তাদের ক্ষেত্রে তো বটেই। তো গানের, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে বা লোকসঙ্গীতের ক্ষেত্রে, তার যে একটা আবেদন, মানে ধরো তুমি সব কিছু সরিয়ে দিলে, সব অর্নামেন্টেশন সরিয়ে দিয়ে যে সারটা পড়ে থাকে, যে আত্মাটা থাকে, সেইটা যেন থাকে। তোমার কাছে একই প্রশ্ন, একই উত্তর।
আমার একটা ছোট্ট একটা উদাহরণ আমার দিতে খুব ইচ্ছে করছে। দুর্গাপুজো হয় এবং বিভিন্ন মণ্ডপে আমরা বিভিন্ন ধরনের আমরা ঠাকুর দেখতে পাই। আজকের যুগে তো এরকম হয় যে বিভিন্ন থিম পুজো হচ্ছে, সেই থিমের সঙ্গে যোগ মিলিয়ে কিন্তু ঠাকুর তৈরি হয়। তাতে কি আমাদের সেই বিশ্বাস সেগুলো কি কোথাও নড়বড়ে হয়? সেগুলো হয় না। ঠিক রবীন্দ্রনাথের গানও ঠিক একই রকম, যেভাবেই করা মানে সেই বিশ্বাস, সেই শ্রদ্ধা, সেটাকে মাথায় রেখে করা যায়। হিন্দি, তুমি যখন সঙ্গীত শিল্পী হতে চাইলে বা যখন বাড়িতে প্রথম বললে আমি সঙ্গীত শিল্পী হতে চাই, বাড়িতে এরকম কিছু হচ্ছে না তোমায় চাকরি করতে হবে বা এইখানে থাকা যাবে না? বাড়ি থেকে সকলেই জানতো যে একে আটকানো যাবে না, এটা প্রথম থেকেই। সেই জন্য বাড়িতে একটা তীব্র একটা বিদ্রোহ চলেছে। আমি এবং মানে আমার বাড়ি থেকে বলা ছিলই যে গানটাকে কখনো পেশা হিসেবে নেওয়া যাবে না। তো সেই জন্য মানে কখনোই আমাকে আর কি করতে দেওয়া হয়নি। তো সেই জন্য করিও নি। সেই জন্য শিক্ষকতা হয়ে গেছে। তারপরে যখন হলো কি অনেক বছর শিক্ষকতা করার পরে তারপর ফ্যামিলি সামলে, বাচ্চা সামলে, সব কিছু করে তারপরে এখন যেন মনে হয় যে কিছু একটা নিজের জন্য করি। যে এত বছরের যে এই যে অধ্যাবসায়, এত বছরের যে পরিশ্রম, এত বছরের যে শিক্ষা, সেটা যদি কিছু না দিয়ে যায় তাহলে কিসের জন্য? আর তোমার তো ইঞ্জিনিয়ারিং পড়ার মাঝে শুনেছি তুমি মোবাইল দেখে গিটার শিখেছো, তো সেটা নিয়ে যদি কিছু বলতে, তখন থেকে কি তোমার এই জিনিসটার উপর আগ্রহ? এই প্রশ্নের উত্তর দিতে বাবু 2 ঘন্টা লাগবে। এই প্রশ্নের উত্তর আমি এখন দিচ্ছি না। আমি ছোট করে বলতে পারি যে আমার প্রচুর কনফিউশন ছিল, সেই কনফিউশন কাটাতে কাটাতে এতগুলো বছর চলে গেছে। এবং দ্য মেইন থিং ইজ অ্যাবাউট কি জিনিস তুমি করবে না। তুমি যতগুলো বাদ দিতে থাকবে, যেটা পড়ে থাকবে সেটাই তোমার করার। এটা শার্লক হোমসের পদ্ধতি। একটা খেলা নিয়ে এসেছি আমি, ঠিক আছে? 6টা চিরকুট করে নিয়ে সময় কমে যায়, দুটো করে করলেই হবে। বলি তাহলে 4টে চিরকুট আছে, এখানে শব্দ আছে একটা করে রবীন্দ্রসঙ্গীতের। সেই একটা শব্দের মধ্যে থেকে রবীন্দ্র খুব সহজ কয়েকটা শব্দ তো বের করতে হবে। প্রথম কাকে দিয়ে খেলাটা শুরু করবো বলো? সোমক। কঠিনটা তোলো। হ্যাঁ, আমি কি বলবো, অনেকগুলো মনে পড়ছে। অবশ্যই সবার আগে যদি তোর ডাক শুনে কেউ, তুমি ডাক দিয়েছো কোন সকালে, এই মুহূর্তে দুটোই মনে পড়ছে, আর মনে পড়ছে না। বেশ, তোমার জন্য আমি যদি না পারি তোমার সময় হেল্প করো কিন্তু। সখী 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 ভাবনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট অ্যাড করছি যে আমরা একটু আগে প্রাসঙ্গিকতার কথা বলছিলাম। এই গোটা পৃথিবীতে যে কোনো দেশে, যে কোনো বয়সে, যে কোনো পিরিয়ডে এই প্রশ্নটা থেকে যাবে যে ভালোবাসা কারে কয়। এই প্রশ্নটা কে করেছেন? উনি করেছেন। ব্যাস, এখনো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখনো দিতে পারিনি। প্রত্যেক প্রজন্মে ভালোবাসার ডেফিনিশন পাল্টাচ্ছে, কিন্তু ভালোবাসা মানে কি সেটার কোনো সায়েন্টিফিক উত্তর এখন অবধি পাওয়া যায়। সমকদা তোমার কাছে চলে আসে। এই তো তুললাম, এই তো আর একটা করে, আর কাছে কত চলে আসবি, চলে তো এসেছিস। ও মেঘ বলেছে যাবো যাবো। আমাকে গান গাইতে বলিস না। আচ্ছা ঠিক আছে, না মোটেও না। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর না। দিনটা বোধহয় এই জন্যই তৈরি হয়েছিল, দুইজনের গলা থেকে এই গানটা শুনতে পাচ্ছি। মেঘ কিন্তু এখনো যাবো যাবো করছে না, রয়েই গেছে।
ধারা, পেয়ে গেছি। আমার সকল রসের ধারা। হ্যাঁ, আরেকটা আছে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। এইভাবে শ্রাবণের ধারার মতো তোমরা দর্শককে ভালোবাসা দিয়ে যাও, এবং সামনে যেটা আসতে চলেছে আর একবার দর্শকের উদ্দেশ্যে বলে দাও। শোনো বলো। হ্যাঁ, 29শে আগস্ট ICCR এ অনুষ্ঠিত হতে চলেছে সকল তারার মাঝে। শিরিন গান গাইবেন, আমি মধ্যিখানে জোড়া দেওয়ার চেষ্টা করব, এবং যেটা চেষ্টা করছি একটা অভিজ্ঞতা তৈরি করার, যে সত্যি সত্যি সকল তারার মাঝে বসার যদি সুযোগ পাওয়া যায়, তারামণ্ডলের মাঝখানে বিস্ময়ের মধ্যে যদি আমরা স্থান পাই, তাহলে সেখান থেকে দেখতে কেমন লাগে বা ভাবতে কেমন লাগে বা শুনতে কেমন লাগে, সেই চেষ্টাই করব। আসবেন, থাকবেন, ব্যাস। 29শে আগস্ট শুক্রবার ICCR হলে ঠিক সন্ধ্যে 6:30টায়। থ্যাংক ইউ সো মাচ দুজনকে, অনেক ধন্যবাদ। এবং যেটা বললে অবশ্যই মনে রাখবেন, আসবেন, এবং এইরকম বিভিন্ন ইন্টারভিউ এবং মজাদার ইন্টারভিউ দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।